সাংবাদিক রবি বসুর লেখা ৭ রং বই থেকে তারই কথায় সুচিত্রা সেনকে নিয়ে কিছু ঘটনার কথা গতকাল আপনাদের জানিয়েছি। আজকে তার দ্বিতীয় পর্ব। আরেকটি ঘটনা আমি জানি। শ্রীমতী সেন প্রথম যে ছবিতে অভিনয়ের সুযোগ পান সেটির নাম ছিল শেষ কোথায়। সেটা 1951 সাল। আর ছবিটি শেষ হয়েছিল কবে জানেন? 1974 সালে। অর্থাৎ মিসেস সেন ছবির জগৎ থেকে রিটায়ার করবার মাত্র 4 বছর আগে। তখন ছবিটির নাম দেওয়া হয়েছিল শ্রাবণ সন্ধ্যা। এই ছবিতে আমরা সুচিত্রা সেনকে দুরকম চেহারা দেখতে পাই। ছবির কোনো অংশে তার যৌবনকালের রোগা ছিপছিপে চেহারা, আবার কোনো অংশে পরিণত বয়সের ভরভরন্ত চেহারা। এক জায়গায় ভীরু ভীরু আড়ষ্ট একজন তরুণী, আবার তারপর মুহূর্তেই হয়তো তিনি একজন সাবলীল স্বচ্ছন্দ অভিনেত্রী। সব ব্যাপারটা যে কি কুৎসিত তা যারা ছবিটি দেখেননি তাদের বলে কিংবা লিখে বোঝানো যাবে না। তবে আমাদের তথা সুচিত্রা সেনের পরম সৌভাগ্য যে শ্রাবণ সন্ধ্যা ছবিটি বেশি দর্শক দেখেননি। মাত্র 3 সপ্তাহ ছবিটি চলেছিল, তাও কোনো রকমে কুতিয়ে কুতিয়ে। সুচিত্রা সেন অভিনীত ছবির মধ্যে এটি সবচেয়ে কম দিন চলেছে। শেষ কোথায় ছবিটি কার পরিচালনায় শুরু হয়েছিল সেটা আমি জানি না। ডিরেক্টর হিসেবে তার কতটা যোগ্যতা ছিল তাও আমার জানা নেই। তবে সুচিত্রা সেনের সামনে তখন একটা ওপেনিংয়ের দরকার ছিল, তাই অমন একটা অকিঞ্চিতকর ছবির সঙ্গে তাকে যুক্ত হতে হয়েছিল। কিন্তু ছবির শুটিং খানিকটা হবার পর ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। কাজেই প্রথম ইনিংস ভালো করে ব্যাট করার সুযোগ পাননি সুচিত্রা সেন, এবং তার মাশুল তাকেই গুনতে হয়েছিল। আবার কাজের সন্ধানে বেরিয়ে পড়তে হয়েছিল স্বামী দিবানাথ সেনকে সঙ্গে নিয়ে। পরবর্তী জীবনে শ্রীমতী সেন যখন খ্যাতির তুঙ্গে, তখন তিনি তার এই অসমাপ্ত ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন। এটা একটা অভূতপূর্ব দৃষ্টান্ত। ছবিটি পুনরায় শুরু হয়েছিল শ্রাবণ সন্ধ্যা নাম দিয়ে, যার পরিচালক ছিলেন চিত্রসারথী ছদ্মনামে একটি গোষ্ঠী অথবা এককভাবে কেউ। সে প্রচেষ্টা যে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল তা ছবিটি দেখে বোঝা গিয়েছিল। তবে এই ছবির গানগুলি ভালো হয়েছিল, বিশেষ করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একখানি গান, যাতে শ্রাবণ সন্ধ্যা শব্দ দুটির উল্লেখ আছে। সেই গানখানি দর্শকদের ভালো লেগেছিল। গানটি এখনও রেডিওতে বাজে মাঝে মাঝে। দূরদর্শনের পর্দায় ওই গানের অংশটিও দেখা যায়। শ্রীমতী সন্ধ্যা একদিন কথা প্রসঙ্গে জানিয়েছিলেন ওই গানখানি তার প্রিয় গানের তালিকার অন্তর্ভুক্ত। শ্রীমতী সুচিত্রা সেন তার ওই অসমাপ্ত ছবির কাজ শেষ করার ব্যাপারে রাজি হলেন কেন, ছবিটি অকিঞ্চিতকর জেনেও? আমার কাছে তার দুটি ব্যাখ্যা আছে। প্রথমত, শ্রীমতী সেন চাননি তার আরাধ্য কোনো কাজ অসমাপ্ত থাকুক। অনেক শিল্পীর বহু ছবিই অসমাপ্ত পড়ে আছে, এমনকি উত্তম কুমারেরও। কিন্তু সুচিত্রা সেনের কেরিয়ারে এই ব্যাপারটি পরিচ্ছন্ন হয়ে রইল। দ্বিতীয় কারণ, তাকে যারা প্রথম সুযোগ দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। জানি না কোন কারণটি সঠিক, তবে শেষেরটি যদি হয় তাহলে শ্রীমতী সেনের উদ্দেশ্যে আমার অজস্র প্রশংসা রইল। সুচিত্রা সেনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 7 নম্বর কয়েদি, 1953 সালে। পরিচালক ছিলেন সুকুমার দাশগুপ্ত, নায়ক ছিলেন সমর রায়। সমর রায় তখনকার অনেক ছবিতেই নায়ক হয়েছিলেন, দেখতেও সুন্দর ছিলেন, একটু কবি কবি ভাব। কিন্তু সুচিত্রা সেনের ওই ছবিটি হিট করেনি, মাত্র 5 সপ্তাহ চলেছিল। সুকুমার দা একজন ভালো ডিরেক্টর, তার অনেক ছবিই হিট করেছে, কিন্তু সুকুমার দার সঙ্গে সুচিত্রা সেনের ভাগ্যটা ঠিক খাপ খায়নি। কারণ এরপরে সুকুমার দা সুচিত্রা সেনকে নিয়ে আরও যে দুটি ছবি করেছেন, তার একটির নাম ওরা থাকে ওধারে এবং অপরটির নাম সদানন্দের মেলা। প্রথমটির আয়ু 6 সপ্তাহ আর দ্বিতীয়টির আয়ু 4 সপ্তাহ। অথচ দুটি ছবিতেই সুচিত্রা সেনের নায়ক হয়েছিলেন উত্তম কুমার। এটাকে সুকুমার দার দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো। যদিও রোমান্টিক নায়ক নায়িকা হিসেবে উত্তম সুচিত্রা জুটির যে জনপ্রিয়তা সেটা তখনও শুরু হয়নি, সেটা শুরু হয়েছিল পরে, অগ্নি পরীক্ষা ছবিটি রিলিজ করার পর। ওই 1953 সালে 7 নম্বর কয়েদি ছবি মুক্তি পাওয়ার ঠিক 15 দিন পরে সুচিত্রা সেনের আকাশে এক ঝলক আলো দেখা গেল। মুক্তি পেল নির্মল দে পরিচালিত 74.5। এই ছবিতে সুচিত্রা সেন আর উত্তম কুমার দুজনেই দর্শকদের নজর কেড়ে নিলেন।
যদিও 74.5 ওদের ছবি নয়, ওই ছবিটা মলিনা দেবী আর তুলসী চক্রবর্তীর এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের। ওই ছবিতে মলিনাদি আর তুলসীদা দুজনেই অসাধারণ অভিনয় করেছিলেন। তবুও সুচিত্রা সেন দর্শকদের নজরে পড়ে গেলেন তার সৌন্দর্যের কারণে আর উত্তম কুমার ব্যক্তিত্বপূর্ণ অভিনয়ের জন্য। এরপরে অগ্নিপরীক্ষা ছবিতে ওই দুজন যে দারুণ পপুলারিটি পেয়েছিলেন তার সূচনা কিন্তু এই 74.5 ছবি থেকেই। কিন্তু সুচিত্রা সেনের দুর্ভাগ্যের তখনও অবসান হয়নি। দর্শকদের নজরে পড়লেন, খবরের কাগজেও তাকে নিয়ে 2 লাইন লেখা হলো, কিন্তু সেই অনুপাতে ছবির কাজ হাতে এলো না। অতএব তখনও সমানে চালিয়ে যেতে হলো কাজের অনুসন্ধান। ঠিক এই সময় নীরেন লাহিড়ীর কাজরি ছবিতে নায়িকা হতে হতেও হওয়া হলো না সুচিত্রা সেনের। নীরেন লাহিড়ী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেনুদা নামে পরিচিত। বেনুদার ইচ্ছে ছিল সুচিত্রা সেনকে নায়িকা করার, কিন্তু ওই ছবির প্রডিউসারের পছন্দ সাবিত্রী চট্টোপাধ্যায়কে। পাশের বাড়ি ছবির দৌলতে সাবিত্রী চট্টোপাধ্যায় তখন প্রচুর পপুলারিটি। কাজেই বেনুদা জোর গলায় আপত্তি জানাতে পারলেন না। সুচিত্রা সেনের বরাতে জুটল ওই ছবির পার্শ্ব চরিত্র। এই ব্যাপারে মিসেস সেন মনে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন বলে শুনেছি। প্রচণ্ড অভিমান হয়েছিল বেনুদার ওপর, যে কারণে বারবার অফার আসা সত্ত্বেও এরপর তিনি নীরেন লাহিড়ী পরিচালিত কোনো ছবিতে অভিনয় করতে রাজি হননি। বছর 5 পরে একমাত্র ইন্দ্রাণী ছবিতে তিনি অভিনয় করেছিলেন, তাও বেনুদার অনুরোধে নয়, অন্য একজনের অনুরোধে। সুচিত্রা সেনের অসহযোগিতার কারণে পরবর্তীকালে বেনুদা প্রচণ্ড ক্ষতি হয়েছিল। ফিল্ম লাইন থেকে বেনুদা বেশ কিছু কালের জন্য আউট হয়ে গিয়েছিলেন। যে কোনো প্রযোজকের সঙ্গে তার কাজের কথা হলেই তারা নায়িকা হিসেবে সুচিত্রা সেনকে চাইতেন, কিন্তু সুচিত্রা সেনকে রাজি করানোর ক্ষমতা বেনুদার ছিল না। সুতরাং কাজ কমতে কমতে একেবারে শূন্যের কোঠায় এসে গেল। অথচ এই বেনুদার হাত দিয়ে অজস্র ছবি হয়েছে, তার ছবি একের পর এক হিট করেছে, অথচ সেই বেনুদাকে ফিল্ম লাইন ছেড়ে অন্য লাইনে চলে যেতে হলো, যে লাইনের সঙ্গে আর্ট আর কালচারের কোনো সম্পর্কই ছিল না। নবাগতা নায়িকা সুচিত্রা সেন যে কেবল সৌন্দর্যের কারণেই মনোহারিণী নন, ওর মধ্যে যে বিরাট অভিনয়ের প্রতিভা লুকিয়ে আছে তার পরিচয় পাওয়া গেল ওই 1953 সালেই দেবকী বসু পরিচালিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে। দর্শকরা চমকে গেল সুচিত্রা সেনের বিস্ময়কর অভিনয় দেখে। দেবকী বসু এমন একজন পরিচালক যিনি ঘোড়া পিটিয়ে হাতই করতে পারেন। যদি কোনো শিল্পীর মধ্যে 5% প্রতিভা থাকে, তবে দেবকী বসু তার কাছ থেকে অন্তত 50% অভিনয় আদায় করে নেবেনই। সে অভিনীত চরিত্রের অন্তর্নিহিত ভাবধারাটি তার মধ্যে সঞ্চারিত করিয়েই হোক, অথবা প্রয়োজন হলে মারধর করেই হোক। কত শিল্পী যে দেবকীবাবুর হাতে মার খেয়েছেন তার আর ইয়ত্তা নেই। এমনকি প্রমথেশ বড়ুয়ার মতো শিল্পীও তার বকাঝকার হাত থেকে রেহাই পাননি, কথা আমি দেবকীবাবুর মুখ থেকেই শুনেছি। বড়ুয়া সাহেবের মৃত্যুর পর এক শোকসভায় দেবকীবাবুর মুখ থেকে এই তথ্য জানা গিয়েছিল। কোনো একটি ছবির শুটিংয়ের সময় বারবার বুঝিয়ে দেওয়ার পরও প্রমথেশ বড়ুয়া যখন ক্রমাগত ভুল করছিলেন, তখন দেবকীবাবু রাগ করে বলেছিলেন, আবার যদি ভুল করেন তাহলে আমি আপনার কান দুটো মুলে দেবো। রাজকুমার প্রমথেশ বড়ুয়া ছিলেন সেই ছবির প্রযোজক। তিনিই দেবকীবাবুর ওপর পরিচালনার ভার দিয়েছিলেন। ছবির প্রযোজককে যদি ছবির পরিচালক কান মুলে দেবার কথা বলেন, তাহলে তো প্রযোজকের রেগে যাবার কথা, বিশেষ করে সেট ভর্তি লোকজনের সামনে। কিন্তু প্রমথেশ বড়ুয়া দেবকীবাবুর সেই কথার উত্তরে কী বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, তাই মুলে দিন না স্যার, তাহলে বোধহয় আর এমন ভুল হবে না। এই ছিল তখনকার দিনে শিল্পীদের মধ্যে পরিচালকদের সম্পর্ক, গুরু শিষ্যের মতো। আজকের দিনে কোনো শিল্পী প্রযোজককে বোধহয় পরিচালক এমন কথা বলতে সাহস করবেন না, তাহলে হয়তো ছবির কাজই বন্ধ হয়ে যাবে। দেবকীবাবুর হাতে মারধর খেয়েছেন এমন শিল্পীর সংখ্যা খুব কম নয়। রবীন মজুমদারের কাছে শুনেছি, কবি ছবির শুটিংয়ের সময় রবিদা আর অনুভা গুপ্তা দুজনেই মার খেতেন। এই ছবিতে রবিদা করেছিলেন কবিয়াল আর অনুবাদী ঠাকুরজি। রবিদা তো বলতেন যে ওই মারধর খেয়েছিলেন বলেই কবি ছবিতে ওরা এমন দুর্দান্ত অভিনয় করতে পেরেছিলেন, যেটা অদ্যাপি রবিদা আর অনুবাদীর জীবনের শ্রেষ্ঠ অভিনয় হয়ে আছে।
যেমন হয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে বিষ্ণুপ্রিয়া চরিত্রে শ্রীমতী সুচিত্রা সেনের অভিনয়। পরবর্তীকালে বহু ছবিতে শ্রীমতী সেনের অনেক চমকপ্রদ অভিনয় দেখেছি, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ হয়ে আছে তার বিষ্ণুপ্রিয়া। অনেক হয়তো এ ব্যাপারে আমার সঙ্গে একমত হবেন না। তারা সপ্তপদী, দ্বীপ জেলে যায়, সাত পাকে বাঁধা কিংবা উত্তর ফাল্গুনী অথবা আঁধি ছবির প্রসঙ্গ তুলবেন, কিন্তু এতৎ সত্ত্বেও আমি বলবো আমার কাছে ওই বিষ্ণুপ্রিয়াই তাঁর সর্বোৎকৃষ্ট চরিত্র চিত্রণ। কেন? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিটার কথা একবার ভালো করে ভাবুন। ওই ছবির মুখ্য চরিত্র চৈতন্যদেব, যেটি রূপায়িত করেছিলেন বসন্ত চৌধুরী। দেবকী বসুর চিত্রনাট্যেও চৈতন্যদেবকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই তুলনায় বিষ্ণুপ্রিয়া চরিত্রের সুযোগ কত কম, কিন্তু ওই চরিত্রেও সুচিত্রা সেন কি অসাধারণ অভিনয় করলেন। ছবির অন্য সব চরিত্রকে ছাপিয়ে গেলেন তিনি। তার প্রতিটি সংলাপ যেন উঠে আসছিল হৃদয়ের গভীর থেকে। স্বামীর প্রতি তার আত্মনিবেদনের ভঙ্গিটি প্রকাশিত হচ্ছিল বোধের গভীরতা থেকে। সারা ছবিতে তিনি অভিনয় করেছেন যেন একটা ঘোরের মধ্যে। কোথাও এতটুকু বাড়াবাড়ি নেই, কোথাও এতটুকু খামতি নেই। তার চলাফেরা, তাকানো সব যেন আমাদের ভুলিয়ে দিয়েছিল যে তিনি বালিগঞ্জ প্রেসের এক অভিজাত বাড়ির গৃহবধূ। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল তিনি যেন নবদ্বীপের চৈতন্য ঘটনী। ওটা ছাড়া পৃথিবীতে তার আর কোনো অস্তিত্বই নেই। এই ধরনের চরিত্রে অভিনয় করে হাততালি পাওয়া যায় না। এক স্বামী পরিত্যক্তা গৃহবধূর জন্যে বড়জোর কিছু বেদনাবোধ থাকে দর্শকদের মনে। তাও যে মহৎ প্রয়োজনে চৈতন্যদেব গৃহত্যাগ করেছেন, তাতে দর্শকের পূর্ণ সহানুভূতি চৈতন্য চরিত্রের প্রতি ন্যস্ত থাকে। এতৎ সত্ত্বেও ছবি দেখার পর দর্শকের সারা মন জুড়ে যে বিষ্ণুপ্রিয়া বিরাজ করতে থাকেন, এটা শ্রীমতী সেনের অসাধারণ অভিনয়ের জন্যেই। আমার মনে হয় এ ব্যাপারে কারো দ্বিমত থাকতে পারে না। সুতরাং আমি যদি বলি আমার দেখা সুচিত্রা সেন অভিনীত ছবিগুলির মধ্যে ওই বিষ্ণুপ্রিয়াই তার সর্বশ্রেষ্ঠ চরিত্র চিত্রণ, তাহলে কি আমাকে অনৃত ভাষণের জন্য দায়ী করা যাবে? বোধহয় না। কিন্তু এই যে বালিগঞ্জ প্লেসের একজন গৃহবধূ একটা ছবিতে এমন অসামান্য অভিনয় করতে পারলেন, সে কৃতিত্ব কি একা সুচিত্রা সেনের? না, এর পেছনে মূল কারিগরটি হলেন দেবকী কুমার বসু। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের ছবির আগে মিসেস সেন যে কটি ছবিতে অভিনয় করেছেন, তাতে তো তার প্রতিভার স্ফুরণ তেমন একটা দেখা যায়নি। তাহলে এমন একটা যুগান্তকারী ঘটনা কেমন করে ঘটল? সেটা জানতে গেলে দেবকী বসুর প্রতিভা সম্পর্কে কিঞ্চিৎ আলোচনার প্রয়োজন। দেবকীবাবুর সঙ্গে যারা মিশেছেন তারাই জানেন দেবকী বসু একজন পণ্ডিত ব্যক্তি। প্রথম জীবনে শিক্ষকতা করতেন, পরে যখন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলেন তখন তিনি অভিনয়ও করেছেন। বাংলার সাহিত্য নিয়ে প্রচুর পড়াশোনা, বিশেষ করে বৈষ্ণব সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্য। তার সঙ্গে বেশ কিছুদিন মেশবার সৌভাগ্য আমার হয়েছিল। তখন তিনি আমার কাছে নিমাই চরিত্রটি যেভাবে বিশ্লেষণ করেছিলেন, সেটা আমার জীবনের অক্ষয় সম্পদ হয়ে আছে। তার আগে নিমাই সম্পর্কে আমার ধারণা ছিল খোল করতাল সহযোগে হরিনামে নিমগ্ন একজন মহাভক্ত, কিন্তু দেবকীবাবুই আমাকে প্রাজ্জ্বল করে বুঝিয়ে দিলেন নিমাই মানুষটি সত্যিকারের কেমন। নিমাইয়ের অগাধ পাণ্ডিত্য আর সেই পাণ্ডিত্যের অহংকার বিসর্জন দিয়ে কেমন করে তিনি ঈশ্বরের অনুসন্ধানে বেরিয়ে পড়লেন, তা বিশদভাবে শুনতে পেয়েছিলাম দেবকীবাবুর মুখ থেকে। তার কাছ থেকেই জানতে পেরেছিলাম সমাজ সংস্কারক নিমাইয়ের চেহারাটি কেমন ছিল, কোন শক্তিতে শাসক সম্প্রদায়ের বিরুদ্ধে অহিংস অভিযান সংগঠিত করেছিলেন, জাতপাতের ঊর্ধ্বে থেকে কেমন করে মানুষকে ভালোবেসে মানুষকে বুকে টেনে নিয়েছিলেন। সেই সব কাহিনী শুনতে শুনতে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছিল। এখন ভাবি নিমাই সম্পর্কে দেবকীবাবুর যে পরিমাণ জ্ঞান ছিল, তাতে ভিন্ন ভিন্ন চরিত্রে নিমাইকে নিয়ে অন্তত ৫-৬খানা ছবি করা উচিত ছিল তার। তাহলে পরবর্তী প্রজন্ম বুঝতে পারত নিমাই কত বড় বিপ্লবী ছিলেন, কতখানি প্রগতিশীল ছিলেন। আমাদের দুর্ভাগ্য, সাধারণ মানুষের ধ্যান ধারণা নদের নিমাইয়ের জগাই মাধাইকে নিয়ে মেরেছিস কলসিখানা, তা বলে কি প্রেম দেব না পর্যন্ত এসেই আটকে গেছে। একজন অত্যন্ত প্রগতিশীল বিপ্লবী মহাপুরুষের সম্পর্কে আমরা এই ধারণা নিয়েই বেঁচে আছি। তার সত্যিকারের চেহারাটা প্রকাশের আগ্রহ তো কারো মধ্যে দেখি না। কেউ যদি করেও থাকেন তবে তা কঠিন তত্ত্বকথার মধ্যেই আবদ্ধ, সাধারণ মানুষের সঙ্গে যার কোনো যোগ নেই। আমাদের চলচ্চিত্রে কি নিমাই পণ্ডিতের প্রগতিশীল কর্মকাণ্ড নিয়ে ছবি করার কেউ নেই, যাতে দেশ ও জাতির উপকার হতে পারে?
যেভাবে আমার কাছে নিমাই চরিত্রের বিশ্লেষণ করে দেবকীবাবু আমার মনে নিমাই পণ্ডিতের আসল চেহারাটি এঁকে দিয়েছিলেন, আমার তো মনে হয় শ্রীমতী সুচিত্রা সেনের মধ্যেও সেইভাবেই গেঁথে দিতে পেরেছিলেন বিষ্ণুপ্রিয়ার চরিত্রটি। তাই বালিগঞ্জ প্লেসের এক গৃহবধূ আস্তে আস্তে বিষ্ণুপ্রিয়ায় রূপান্তরিত হয়ে গেলেন। মিসেস সেনের মধ্যে যে একটি সংবেদনশীল অনুভূতির অস্তিত্ব আছে, সেটা দেবকীবাবু আবিষ্কার করেছিলেন। তাই সেই কাদামাটির তালটিকে নিজের মনের মতো করে গড়ে নিতে তার অসুবিধে হয়নি। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।